চেন্নাই শহর, এক বৃষ্টি ভেজা অন্ধকার সন্ধ্যা। শহরের কোলাহল থেকে দূরে চার বন্ধু, রাঘব, যার রক্তে মিশে আছে বিদেশি গল্পের ভারতীয় রূপান্তর, এক ব্যর্থ চিত্রনাট্যকার। সাজিদ, এক অভাগা ইলেকট্রিশিয়ান, যার রোজগার কেবলই অন্যের পকেট ভরা দেখে দীর্ঘশ্বাস ফেলে। বিমল, সাইবের ক্যাফের সস্তা ফটো এডিটর, জীবন যার কাছে কেবলই একটা ঝাপসা ফ্রেম। আর শ্রী, তাদের ত্রাতা, টাকার উৎস, হাই সোসাইটির মহিলাদের মনোরঞ্জন করে যার উপার্জন। ঢাবায় বসে জীবন নিয়ে হতাশার গল্প। আর ঠিক তখনই প্রকৃতির রোষ, প্রবল ঝড় বৃষ্টি, বাড়ি ফেরা অসম্ভব। নেশার চূড়ান্ত মুহূর্তে বিমল জেদ ধরল, আজ রাতে কিছু একটা করতেই হবে। রাঘবের মুখ থেকে বেরিয়ে এলো সেই নাম, ডেমন্টে কলোনি যাবি। সবাই চমকে উঠল। ইংরেজ আমলের সেই অভিশপ্ত কলোনি, যেখানে সময় থেমে গেছে। ভাঙা জানালা, ছত্রাক ধরা দেওয়াল, আর এক অদ্ভুত নীরবতা। বহু কুখ্যাত ঘটনার জন্মস্থান, সিল করে রাখা হন্টেড মহল। ভীতু সাজিদ মানা করেছিল, তার পরদিন জ্যোতিষীর কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু বিমল তাকে রীতিমতো জোর করে গাড়িতে তুলে নিল। এই এক রাতের ভুল তাদের জীবনে এমন বিভীষিকা নামিয়ে আনল যা তারা স্বপ্নেও ভাবেনি। অতঃপর পরিত্যক্ত সেই রাজকীয় ধ্বংসস্তূপে তাদের প্রবেশ। কলোনির ভেতরে ঢুকতেই সাজিদকে ঠেলে দিয়ে বাকি তিনজন গেল ওপরের ঘরে। সাজিদ ভয়ে দিশেহা, খুঁজছে তাদের। আর শ্রী, সে অনুভব করল কারোর উপস্থিতি। লাইটারের শিখা দপদপ করে জ্বলছে, নিভছে। রাঘবের মনে হয় কে যেন তাদের অনুসরণ করছে, কিন্তু আলো ঘোরাতেই তারা হাওয়ায় মিলিয়ে যায়। পরদিন সকালে সাজিদের মায়ের অনুরোধে তারা চলল জ্যোতিষীর কাছে। সেখানে এক হাড় হিম করা সত্যের মুখোমুখি হলো তারা। জ্যোতিষী তাদের তিনজনকে, শ্রী, রাঘব, বিমল, সাফ জানিয়ে দিলেন, তোমরা ব্র্যান্ডের গরিব, ভবিষ্যতে এক পয়সাও পাবে কিনা সন্দেহ। সাজিদের কুণ্ডলী না থাকায় সে বেঁচে গেল, কিন্তু এরপরই সব থেকে ভয়ঙ্কর মোড়। জ্যোতিষী শ্রীকে ফোন করলেন, খুব আর্জেন্ট দরকার, এক্ষুনি এসো। শ্রী পৌঁছল, কিন্তু সেখানে দেখল অনেক ভিড়। সামনে এগোতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের সিলিংয়ে ঝুলছে জ্যোতিষীর নিথর দেহ। শ্রী কাউকে কিচ্ছু না জানিয়ে চুপচাপ বাড়ি ফিরে এলো। সন্ধ্যায় রাঘবের বাড়ি। রাঘব তখনও মত্ত ডেমন্টে কলোনির ইতিহাস জানতে। ডেমন্টে কলোনি, যার নাম এসেছে পর্তুগিজ ব্যবসায়ী জন ডিমন্ডের থেকে। 1800 সালের শেষের দিকে তিনি চেন্নাইয়ের অধিকাংশ জায়গার মালিক ছিলেন। তার স্ত্রী ক্রিস্টিনা ডিমন্ডের জন্মদিন তিনি ভারত থেকে দক্ষ কর্মকারানে তৈরি করালেন এক মহামূল্যবান লকেট। কিন্তু ভাগ্য বিরূপ। লিসবন থেকে ফেরার পথে জাহাজ ডুবে মারা গেল তাদের একমাত্র সন্তান। সন্তান শোকে পাগল হয়ে গেল ক্রিস্টিনা। ডিমন্ড ভারত ছাড়লেন। কয়েক মাস পর ফিরে এসে দেখলেন ক্রিস্টিনা আরও অসুস্থ। পরিচারিকার কাছ থেকে জানলেন তার ইউটেরাস থেকে রক্তপাত হচ্ছে। ডাক্তার ডেকে জানা গেল ক্রিস্টিনা গর্ভবতী। ডিমন্ড উন্মত্ত হয়ে গেলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খবর দিতে রাজি না হওয়ায় সেই রাতে তিনি ডাক্তার সমেত ক্রিস্টিনাকে শেষ করলেন। একে একে খুন করলেন সকল পরিচারিকাদের। কিন্তু মরার আগে ক্রিস্টিনার লকেটে তিনি এই মহলের ওপর দিয়ে গেলেন এক ভয়ানক অভিশাপ। এরপর থেকে যারা কলোনিতে এসেছে কেউ বাঁচেনি। ডিমন্ড পুরো মহলে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন। প্রতিশোধ নিতে তিনি আবার ফিরবেন। এই সব শোনার পর শ্রী প্রশ্ন করল, তাহলে আমরা কাল বাঁচলাম কি করে? রাঘবের উত্তর, এটাই তো মজা, সব গুজব মিথ্যা। কিন্তু রাঘবের আসল উদ্দেশ্য সেই অভিশপ্ত লকেট। 10 বছর আগে চুরি যাওয়া সেই লকেট, যা অভিশাপের কারণে মহল থেকে বাইরে যেতে পারে না, কিছুদিন পরই ফিরে আসে। হঠাৎ রাঘব ব্যাগ থেকে বের করে দেখালো ক্রিস্টিনা ডিমন্ডের সেই কোটি কোটি টাকা দামের লকেট। সবাই সিদ্ধান্ত নিল এটার কিছু অংশ ভাগ করে বিক্রি করবে। এই লকেট তাদের জীবন পাল্টে দেবে। দরজায় ডেলিভারি বয়, পকেটে টাকা নেই। সাইরেন বাজছে, আসছে আরও এক প্রবল ঝড় বৃষ্টি। বিমল ঘুমন্ত সাজিদকে রেখে বলল, ভূতের মুভি চালাতে।
রাঘব জাপানি হরর প্লে করল। লাইট বন্ধ, কিন্তু সিনেমা শুরু হতেই তারা ভয়ে কাঠ। টিভিতে চলছে, ওদের তিনজনকে বসে থাকতে দেখা যাচ্ছে। সেই ঘর, সেই পোশাক, সেই বিয়ারের বোতল। টিভি বন্ধ করতে গেলে রিমোট কাজ করে না। হঠাৎ টিভিতে বিমলের কণ্ঠস্বর, কি ভাই, এখানে হিরোইন আজ কি রাত গানে নাচবে না? অর্থাৎ একটু আগে তাদের সাথে যা ঘটেছে তাই এখন চলছে টিভিতে। রাঘব বলল, চুপচাপ দেখ আগে কি হতে চলেছে। টিভিতে দেখা গেল কিছুক্ষণ পর বিমল গেল বাথরুমে। মুখে জল দিয়ে আয়নার দিকে তাকাতেই তার চোখ সাদা হয়ে গেল। আয়নায় এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা মারল। চিৎকার করেও সে বন্ধুদের শোনাতে পারল না। রিয়ালিটি র্যাপিং না প্যারালাল ইউনিভার্সে চলে গেছে বিমল। টিভির ভেতরে শ্রী চিৎকার করল, এই বিমল, কি করছিস এতক্ষণ? আয়না কেঁপে উঠল। এক অদৃশ্য শক্তি বিমলের গলা টিপে ধরল। বেসিনে আছড়ে পড়তেই বিমল শেষ। ঠিক তখনই বাইরে বাজ পড়ল, কারেন্ট চলে গেল। বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকার। শ্রী নিচে গেল পাত্র আনতে। রাঘব জেসাস ক্রসের সামনে মোমবাতি জ্বালাতেই তার চোখ সাদা হয়ে গেল। শ্রী দেখল রাঘব সাজিদের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র বলছে। তাকে সরাতে গেলে কেরোসিনের বোতল পড়ে ফেটে গেল। রাঘব উঠে দাঁড়ালো, মোমবাতি নিয়ে এগিয়ে চলল শ্রীয়ের দিকে। শ্রী বুঝতে পারল তারা দুজন এখন আলাদা রিয়ালিটিতে। হঠাৎ রাঘবের সারা শরীরে আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যে রাঘব শেষ। আগুন থেকে বাঁচতে শ্রী বাথরুমে ছিটকে পড়ল। দেখল সেখানে পড়ে আছে বিমলের দেহ, দরজা বন্ধ। আর এদিকে সাজিদ তখনও মরার মতো ঘুমাচ্ছে। শ্রী দরজা খুলে পালাতে যেতেই এক উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেল। টিভিতে নো সিগন্যাল। টিভিতে যা দেখছিল তা শেষ, কিন্তু এরপর কি? টিভি বন্ধ করতে চাইলেও লাভ নেই, নিজে থেকেই অন হয়ে যাচ্ছে। বিমল সুইচ অফ করেও প্লাগ বের করল, কিন্তু টিভি চলছে। লাইটে হাত দিতেই সার্কিট উড়ে গেল। শ্রী ইলেকট্রিক অফিসে ফোন করল। লোকটা এসে দেখল বি ব্লকে কারেন্ট আছে আর তাদের রুম লকড। ওরা চলে গেল। শ্রী আবার ফোন করলে লোকটা বলল, একটু আগেই তো ফিউজ ঠিক করে এলাম, তুমি খুশি হয়ে 50 টাকাও দিলে। শ্রী পকেট চেক করে দেখল সত্যি 50 টাকা উধাও। তখনই শ্রী জানালো জ্যোতিষী মারা গেছেন। আর রাঘবের ফোনের কল রেকর্ডিং চেক করতেই সামনে এলো সেই চমকে দেওয়া টুইস্ট। রাস্তার গোলমালের জন্য শ্রী জ্যোতিষীর কথা শুনতে পাননি, কিন্তু জ্যোতিষী বলেছিলেন সাজিদ নাকি গতকাল মারা গেছে, আর এখন ওদের সাথে যে আছে ও সাজিদ নয়, বরং অন্য কেউ। ওরা সবাই মরতে চলেছে, কেউ বাঁচবে না। তিন বন্ধুর টনক লাড়ল। শুরু থেকে এত কিছু হয়ে যাওয়ার পরেও সাজিদ একবারও ওঠেনি, দিব্যি শুয়ে আছে। তিনজন ভয়ে কাঁপতে কাঁপতে একসঙ্গে গেল বাথরুমে। রাঘবের মাথায় এলো বুদ্ধি, উইজা বোর্ড। বোর্ডের মাধ্যমে জানা গেল ঘরে সত্যি আত্মার উপস্থিতি আছে, কিন্তু সে তাদের ক্ষতি করতে চায় না, বরং অন্য আরও এক ভয়ঙ্কর আত্মা আছে যে তাদের এই ঘরেই শেষ করবে। শ্রী রাগে বোর্ড পুড়িয়ে দিতে বলল। আচমকা বোর্ডে আগুন লেগে অ্যারো সাইন তৈরি হলো। তখন জানলা খুলে গেল, অ্যারো ঘুরতে শুরু করলো। যার দিকে থামবে তার মৃত্যু নিশ্চিত। তখনই সবাইকে অবাক করে সাজিদ উঠে এক বোতল জল খেয়ে আবার শুয়ে পড়ল। জানলা বন্ধ হয়ে গেল। অ্যারো থামলো রাঘবের দিকে। রাঘব শুনতে পেল মাটিতে ভারী কিছু ঠোকার শব্দ। পিছনে ঘুরতেই জন ডিমন্ডের আত্মা। ভয়ে চিৎকার করেও লাভ হলো না। শ্রী বা বিমল কেউ রাঘবকে শুনতে পেল না। এক অদৃশ্য শক্তি তাকে শেষ করে দিল। বাথরুমের দরজা নিজে থেকেই খুলে গেল। বিমল আর শ্রী বুঝতে পারল রাঘবও বিমলের মতো অন্য রিয়ালিটিতে চলে গেছে। হঠাৎ বাজ পড়ল। শ্রীয়ের চোখ সাদা হয়ে গেল। বিমল ভয় কাঠ। শ্রী যা বলছে বিমল কিছু শুনতে পাচ্ছে না। শ্রী অজান্তে বিমলকে একটা থাপ্পড় মারল। দেওয়ালে মাথা ঠুকে বিমল মাটিতে পড়ল। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। আসলে বাথরুমে ফোন পড়ে মাইক্রোওভেনের সুইচ অন হয়ে গিয়েছিল। ড্রামের জল আর শর্ট সার্কিট। মৃত্যুর পরেও মৃত্যু। শ্রী এখন একা। ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমছে। দেশলাই খুঁজতে গিয়ে সে দেখল তাকের দিকটা একদম স্বাভাবিক, গরম, আর এক হাত দূরেই সবটা ঠান্ডা। জেসাস ক্রস আর পবিত্র বাইবেলের জন্য অভূষ শক্তি সেখানে প্রভাব ফেলতে পারছে না।
এটাই তার উজ্জ্বল নিরাপদ জায়গা। সে জানলা ভেঙে ফেলল, আর তখনই সে দেখল ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে জন ডিমন্টে। শ্রী ঝাঁপ দিল সানসেটে, তারপর দেওয়ালের উপর লম্বা লাফ। পেটে মারাত্মক আঘাত নিয়েও ছুটল মেন রাস্তার দিকে। একটি চায়ের দোকান, সেখানে থাকা এক লোককে সে সাহায্য চাইতে গেল, কিন্তু লোকটা পাত্তা দিল না। শ্রী রাগে লোকটাকে থাপ্পড় মারতেই তার হাত লোকটার শরীরের ভেতর দিয়ে হাওয়ার মতো বেরিয়ে গেল। শ্রী ছুটে এসে বি ব্লকের সামনে দেখল দেওয়ালের ওপর লোহার শিক পেটের মধ্যে ঢুকে পড়ে আছে তারই শরীর। কিছুক্ষণ আগেই লাফিয়ে নামার সময় শ্রীয়ের মৃত্যু হয়েছে। শ্রী অবাক চোখে তাকিয়ে রইল নিয়তির দিকে। দূর থেকে একটা গাড়ি এগিয়ে আসছে। গাড়ির ভিতরে বসে সাজিদ, আর তার বুকে ঝোলানো ক্রিস্টিনা ডিমন্ডের সেই অভিশাপযুক্ত লকেট। জন ডিমন্ডের অভিশাপ, লকেট মহল থেকে কেউ নিয়ে গেলে তা আবার নিজে থেকেই ফিরে আসে। আর বিগত 300 বছর ধরে এই ঘটনা চলছে। বৃষ্টির রাতে সাজিদের পৈশাচিক হাসি আর শ্রীয়ের অবাক করা দৃষ্টির মধ্যে দিয়ে শেষ হয় অভিশাপের রাত ডেমন্টে কলোনি।